এভরিওয়ান ওয়েলকাম টু বাংলা শ্রেণীকক্ষ। আজকের ক্লাসে আলোচনা করব নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 9-এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে। 2022-এর এই জানুয়ারির মাসে থেকেই তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। সুতরাং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো এবং প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নাও ও তারপর তোমরা পড়বে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। দেখো, আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 3 অর্থাৎ 3 নম্বর। 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা হলেন, অর্থাৎ এই অম্বিকা বলতে কাকে বোঝানো হয়েছে? ক হচ্ছে দেবী লক্ষ্মী, খ দেবী মনসা, গ দেবী চণ্ডী এবং ঘ দেবী শীতলা। সঠিক উত্তর হবে দেবী চণ্ডী। 2 নম্বর, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। এক্ষেত্রে চিকুর শব্দের অর্থ কী? দেখো, এখানেও 4টে অপশান, যে চুল, আকাশ, বিদ্যুৎ এবং বৃষ্টি। সঠিক উত্তর হবে যে বিদ্যুৎ। 3 নম্বর প্রশ্ন, যার নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয় বলে মানুষের বিশ্বাস, তিনি হলেন। দেখো, তিনি হলেন কে? এখানেও 4টি অপশান, যে ব্যাসদেব, জৈমিনী, দেবী চণ্ডী এবং গজরাজ। সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে জৈমিনী। এবারে দেখব পরবর্তী প্রশ্ন। কম বেশি 20টি শব্দে উত্তর লেখো 1 গুণ 3 অর্থাৎ 3 নম্বর। প্রথম প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হয়েছিল? দেখো, এর উত্তরে লিখব, চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢাকা পড়ে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। 2 নম্বর, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। প্রজারা কেন বা কোন বিপাকে পড়েছিল? উত্তরে লিখব, মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পলায়ন করেছেন। 3 নম্বর, কলিঙ্গ দেশে একটানা কতদিন বৃষ্টি চলছিল? কলিঙ্গ দেশে একটানা 7 দিন ধরে বৃষ্টি চলছিল। এবারে পরবর্তী 3 নম্বর প্রশ্ন, যে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর লেখো 3 গুণ 3 অর্থাৎ 9 নম্বর। প্রথম প্রশ্ন, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। চারি মেঘ বলতে কি বোঝো এবং অষ্টগজরাজ এর পৌরাণিক অনুষঙ্গটি কি? উত্তরে লিখব, চারি মেঘ বলতে 4 ধরনের মেঘের কথা বলা হয়েছে। এরা হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। এবারে প্যারা করে এর পৌরাণিক যে অনুষঙ্গ রয়েছে এটি লিখব। পৌরাণিক মতে উক্ত 4 রকম মেঘের বাহন হলো অষ্টগজরাজ তথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অজ্ঞান, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। এরা দিকগজ নামে পরিচিত। কবিতা অনুসারে বলা যায়, ওই 8টি হাতি 4 রকম মেঘের সাহায্যে কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টিপাত ঘটায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়ে। 2 নম্বর, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে? দেখো, এর উত্তর লিখব, কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশে যে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল তার বর্ণনা করা হয়েছে। আকাশ কালো করা বিপুল মেঘরাশির বর্ষণে প্লাবন সৃষ্টি হয় কলিঙ্গে। টানা 7 দিনের অবিরাম বর্ষণের সঙ্গে নিরন্তর শিল পড়তে শুরু করে। ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি বিনষ্ট করে দেয় বা নষ্ট করে দেয়। 3 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর আদেশে বীর হনুমান কি করেছিল? দেখো, এর উত্তরে লিখব, দেবী চণ্ডী বীর হনুমানকে কলিঙ্গ দেশকে বিধ্বস্ত করার আদেশ দিয়েছিল। দেবী চণ্ডীর মায়ায় কলিঙ্গ দেশের ওপর নেমে এসেছিল ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ। নিরন্তর 7 দিন বৃষ্টির ফলে কলিঙ্গ দেশ জলমগ্ন হয়ে পড়েছিল। তার উপরে দেবীর আদেশে বীর হনুমান কলিঙ্গের ধ্বংস সাধনে মগ্ন হয়েছিল। বীর হনুমান সে দেশের সকল মঠ মন্দির ভেঙে চুরমার করতে থাকেন। হনুমানের কীর্তিকলাপের জন্য সমস্ত মঠ ও মন্দির খেলনার মতো যেন গুড়িয়ে যেতে থাকে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। এর মান হলো, দেখো 5 নম্বর, যে প্রশ্নটি হলো যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে অনুসরণে প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যে জনজীবনের ছবি কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। দেখো, এর উত্তরে আমরা লিখব, যে কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গে প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশে হঠাৎই যেন ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টিপাত। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে।
ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। প্রবল বর্ষণে পথঘাট সব জলমগ্ন হয়। 8টি দিকহস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হওয়ায় কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে বীর হনুমান ঝড়ের বেশে তাণ্ডব চালিয়ে মঠ অট্টালিকা সব ধ্বংস করে প্রজাদের আরও যেন বিপদগ্রস্ত করে তোলেন। দেবীচণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি, অর্থাৎ এক দাগের যে কদাগে যে প্রশ্নটি রয়েছে, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছিলেন শূন্যস্থান, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে যে রুশো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটি লিখেছেন রুশো। খ নম্বর, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন, এটি হবে ষোড়শ লুই, অর্থাৎ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। গ, বুর্জোয়ারা ছিলেন ড্যাশ সম্প্রদায়ভুক্ত, অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন বুর্জোয়ারা। ঘ, বাস্তিলের পতন ঘটেছিল 1789 খ্রিস্টাব্দের ড্যাশ তারিখ, অর্থাৎ এটা এখানে সঠিক যে উত্তরটি হবে যে 14ই জুলাই, অর্থাৎ বাস্তিলের পতন ঘটেছিল 1789 খ্রিস্ট 14ই জুলাই। দুদাগের নির্দেশ ঠিক ভুল নির্ণয় করো 1 গুণ 4, অর্থাৎ এখানেও 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার প্রত্যেকটির মান হলো 1 নম্বর করে। ক, যাজক ও অভিজাত শ্রেণী ছিল সুবিধাভোগী, এটি হবে ঠিক। খ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু, এটিও ঠিক। গ, কাদির নামক বইটি লিখেছিলেন রুশো, এটি হবে সম্পূর্ণ ভুল। ঘ হলো বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল, এটি ঠিক। 3 নম্বরে স্তম্ভ মেলাও 1 গুণ 4, এখানেও দেখো 4টি রয়েছে, 1 মার্কস করে 4 নম্বর। ক স্তম্ভে তেইল, খ স্তম্ভে আছে সম্পত্তির উপর ধার্য কর, টাইদ লবণ কর, গ্যাবেল ভূমি কর এবং ভ্যাকটিএম ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর, এটি হলো প্রশ্নটি। দেখো এবার সঠিক যে উত্তরটি হবে, এখানে সঠিক উত্তরটি এভাবে লিখবে যে ক স্তম্ভ এবং খ স্তম্ভ করে, যে তেইল এটি হলো ভূমি কর, টাইদ হলো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর এবং গ্যাবেল হলো লবণ কর এবং ভ্যাকটিএম হলো সম্পত্তির উপর ধার্য কর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, সংক্ষেপে উত্তর দাও 2 থেকে 3টি বাক্যে। 2 গুণ 4, অর্থাৎ 8 নম্বর, এখানে 4টি প্রশ্ন 2 মার্কস করে 8 নম্বর। প্রথম প্রশ্ন, যে আসিয়া রেজিম বলতে কি বোঝো? দেখো আসিয়া রেজিমের অর্থ হলো পূর্বতন সমাজ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে আসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বা ওল্ড রেজিম বলা হয়। খ, থার্মিডরীয় প্রতিক্রিয়া কি? 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাই রোবসপিয়ার অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থার্মিডরীয় প্রতিক্রিয়া বলা হয়। গ, ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কি কি? দেখো ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ ছিল, এগুলো হলো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তি স্বাধীনতা। ঘ হলো টেনিস কোর্টের শপথ এর প্রধান কারণগুলি কী কী ছিল, অর্থাৎ টেনিস কোর্টের শপথের যে প্রধান যে কারণগুলি ছিল সেই কারণগুলি কী? দেখো 1789 খ্রিস্টাব্দের 5ই মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভোটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সঙ্গে তৃতীয় শ্রেণীর বিরোধ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু ভোটের দাবি জানালে রাজার সেই সভার বা রাজসভার অধিবেশন যেন বন্ধ করে দেন। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং মিরাবো ও আবেসিয়াসের নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এই মর্মে শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের রাজা একটি কার্যকরী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। একেই বলা হয় বা একেই যেন টেনিস কোর্টের শপথ বলে, অর্থাৎ এটি হলো 20 জুন 1789 খ্রিস্টাব্দ। শ্রেণীর ভূগোল বিষয়ে যে 3টে প্রশ্ন রয়েছে। 3 নম্বর, প্রথম প্রশ্ন, উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ হলো? দেখো কতগুলি অপশন রয়েছে, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 45 ডিগ্রি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে 90 ডিগ্রি। 2 দাগ, যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো? দেখো অপশানে রয়েছে নিরক্ষরেখা, সুমেরুবৃত্ত রেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা। এক্ষেত্রে সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। 3 নম্বর প্রশ্ন, ঠিক জোটটি নির্বাচন করো। দেখো এখানে কতগুলো অপশান রয়েছে, এইখান থেকে যে সঠিক উত্তরটি হবে যে সাবমেরিন চালানো
জিপিএস, সাবমেরিন চালনা জিপিএস, এটি হবে সঠিক। পরবর্তী 2 দাগ, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 2, এটা হবে 2। দেখো প্রথম প্রশ্ন, সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের ঘনত্ব সর্বাধিক, এটা হবে সৌরজগতের 8টি গ্রহের মধ্যে পৃথিবী গ্রহের ঘনত্ব হলো সর্বাধিক। 2 নম্বর, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান হবে এরাটোস্থেনিস। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। এবার 2 দাগের নির্দেশ দেখো, যে একটি বা দুটি শব্দে উত্তর দাও 1 গুণ 3, এখানে 3টে প্রশ্ন রয়েছে, 1 মার্কস করে 3 নম্বর। 1 নম্বর কি, 2-এর 1 নম্বর, যে জিপিএস এর পুরো কথাটি কি? দেখো এটি লিখব গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 নম্বর, পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার? দেখো এটি হবে 12,714 কিলোমিটার হলো পৃথিবীর মেরু ব্যাস, মেরু অঞ্চল। 3 নম্বর, কোন বহিস্থ গ্রহের ব্যাস সর্বাধিক? এটা হবে বৃহস্পতি গ্রহের ব্যাস সর্বাধিক। 3 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও 2 গুণ 2 মানে 4 নম্বর। এখানে কি লিখব? লিখব 1 নম্বরে সৌরজগতের অন্তস্থ ও বহিস্থ গ্রহগুলির মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে সৌরজগতের অন্তস্থ ও বহিস্থ গ্রহগুলির মধ্যে যে দুটি পার্থক্য হবে, এখানে 3টি ছক করে লিখব, যে একটি খপে লিখব আকার, আরেকটি খপে লিখব অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ আরেকটি খপে। তাহলে এক্ষেত্রে প্রথম লিখব যে আকার ক্ষেত্র মান। অন্তস্থ গ্রহ কী হবে? যে অন্তস্থ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান হলো ছোট, আর বহিস্থ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান হলো বড়। উষ্ণতা কী হবে? দেখো উষ্ণতা অন্তস্থ গ্রহ হবে যে অন্তস্থ গ্রহগুলির সূর্যের কাছাকাছি থাকায় উষ্ণতা বেশি, এবং বহিস্থ গ্রহগুলি হলো সূর্য থেকে দূরে থাকায় উষ্ণতা কম। আর উদাহরণে কী লিখব? যে অন্তস্থ গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এবং বহিস্থ গ্রহ হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 3-2, বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, এর একটি ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরে লিখব যে পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার পিছনে রয়েছে পৃথিবীর আবর্তন গতি। এই আবর্তন গতি অনুযায়ী পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করেছে। তৎসঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি আবর্তন করছে। প্রতিটি দ্রাঘিমা রেখা প্রতিদিন একবার করে সূর্যের সামনে আসে। পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় বিভিন্ন হয় বা আলাদা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানের উপর দিয়ে যেহেতু পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে, যে বিভিন্ন দ্রাঘিমা রেখাগুলো প্রসারিত হয়েছে এগুলো কি সীমারেখার স্থানীয় সময় ও ভিন্ন, তাই বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। 4 দাগ, নিচের প্রশ্নটির উত্তর দাও 3 গুণ 1, 3 নম্বর, যে জিওড এর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ জিওড কি? দেখো পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হলেও পৃথিবীকে যে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না, তার কারণ সমুদ্রতল, পাহাড়, পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচু নিচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট, অর্থাৎ যার উচ্চতা হলো 8,848 মিটার, এটি হলো পৃথিবীর উচ্চতম অংশ। আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাত, যার গভীরতা হলো 11,000 মিটারেরও বেশি, এটি হলো পৃথিবীর নিম্নতম অংশ, অর্থাৎ পৃথিবীর বন্ধুরতা হলো প্রায় 20 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলোর অবস্থান সত্ত্বেও পৃথিবীর আকৃতিটা এবড়ো খেবড়ো, গোলকের মতো নয়। আসলে পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর প্রভৃতি থাকা সত্ত্বেও পৃথিবী পৃষ্ঠ হয় বেশ মসৃণ। এবার প্যারা করে লিখব, পৃথিবী থেকে সম্প্রতি যেসব কৃত্রিম উপগ্রহগুলি বা স্যাটেলাইটগুলি পাঠানো হয়েছে তাদের দূর সংবেদন অর্থাৎ রিমোট সেন্সিংয়ে ধরা পড়েছে যে কি 1 নম্বর, পৃথিবী পুরোপুরি গোল নয়, পৃথিবীর ওপর নিচ কিছুটা অংশ আর মাঝ বরাবর কিছুটা ফোলা। 2 নম্বর, পৃথিবী শুধুমাত্র দক্ষিণ মেরুর দিকে চাপা, উত্তর মেরু চাপা নয়। আর 3 নম্বর, দক্ষিণ মেরু 20 মিটার অতি নিচু এবং উত্তর মেরু 20 মিটার অতি উঁচু। 4 নম্বর, দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ 4 মিটার ফুলে উঠেছে আর উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশ 4 মিটার বসে গিয়েছে। 5 নম্বর, পৃথিবীর মধ্যভাগ খানিকটা স্ফীত, প্রায় 43 কিলোমিটার। প্যারা করে লিখব, কমলালেবু বা ন্যাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোনো আকৃতির সঙ্গে মেলানো যায় না। তাই বলা হয় যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড, অর্থাৎ আর্থ শেপড। গ্রিক শব্দ জিওডস থেকে আসা এই জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। 5 দাগ বলা হচ্ছে, নিচের প্রশ্নটির উত্তর দাও 5 গুণ 1। সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী একমাত্র জীবজগতের আবাসস্থল। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তরে লিখব, সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী একমাত্র জীব জগতের আবাসস্থল।
আমরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতেই বেড়ে উঠেছি। বাকি গ্রহগুলোতে প্রাণ আছে কিনা তা জানা এখনও সম্ভব না হলেও ধারণা করা হয় যে ওই গ্রহগুলিতে প্রাণ নেই। জীবজগতের আবাসস্থল রূপে পৃথিবীর যে সমস্ত গুরুত্বগুলি রয়েছে সেগুলো পয়েন্ট করে লিখব। যে 1 নম্বরে সূর্য থেকে দূরত্ব ও কাম্য উষ্ণতা। এখানে লিখব সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে যে ঠিক তাপ পায়। পৃথিবীর গড় তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস বা জীবকুল বেঁচে থাকার সহায়ক। সূর্যের কাছের গ্রহগুলির উষ্ণতা 500 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে, আবার দূরের গ্রহগুলোর উষ্ণতা থাকে হিমাঙ্কের 200 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। 2 নম্বর পয়েন্টে লিখব আপেক্ষিক গুরুত্ব, যেটি পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব 5.5 গ্রাম, যেখানে সবচেয়ে হালকা গ্রহ শনির মাত্র 0.75 গ্রাম। অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলেই পৃথিবীতে ভূত্বক গঠিত হয়েছে। 3 নম্বরে বায়ুমণ্ডল। পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবীর ওপরে 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত। বায়ুমণ্ডলে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প ও ধূলিকণা আছে বলেই আবহাওয়া ও জলবায়ুর ঘটনাসমূহ, যেমনকি বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি এই বায়ুমণ্ডলেই ঘটে। ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করেছে। এই সকল কারণেই আমরা পৃথিবীতে বেঁচে আছি। 4 নম্বর হলো জল। পৃথিবীতে একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ জল রয়েছে, তাই এটি জলগ্রহ বা নীলগ্রহ। পৃথিবীর 70% অংশ জলে ঢাকা, তাই জল যেমন চক্রে অংশগ্রহণ করে তেমনি মহাসমুদ্রগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। 5 হচ্ছে ভূত্বক শিলামণ্ডল। এটি পৃথিবীর ওপরে রয়েছে কঠিন আবরণ ভূত্বক, যাতে রয়েছে শিলা, মাটি ও বিভিন্ন খনিজ দ্রব্য। মাটির ওপর গাছপালা জন্মায়। খনিজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। 6 বিভিন্ন মণ্ডলের আন্তঃসম্পর্ক। শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে গভীর সম্পর্ক আছে বলে পৃথিবীতে সৃষ্টি হয়েছে উদ্ভিদ ও প্রাণীজগৎ নিয়ে জীবমণ্ডল। আর এই মণ্ডলগুলির প্রভাবেই পৃথিবীতে বিবর্তনের মাধ্যমেই সৃষ্টি হয়েছে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। জীবজগতে বেঁচে থাকার সমস্ত রসদ একমাত্র হচ্ছে এই পৃথিবীতেই রয়েছে। ভৌতবিজ্ঞান বিষয় নিয়ে হচ্ছে একদিকে যে ঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 4 মানে 4 নম্বর, অর্থাৎ 1 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া হয়েছে, যার টোটাল মার্কস হলো 4 নম্বর। 1 দাগের প্রশ্ন কি, যে একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন কি হবে? দেখো অপশানগুলি রয়েছে একই থাকে, কমে, বাড়ে এবং তারপরে রয়েছে যে প্রথমে বাড়ে এবং পরে কমে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে কমে। 2 নম্বর প্রশ্ন, বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো। অপশনগুলো দেখো, কার্যের হারের সঙ্গে, খ ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে, নাকি গ ক্ষমতার হারের সঙ্গে, এবং সবশেষে দেওয়া রয়েছে ঘ বস্তুটির গতিবেগের সঙ্গে। সঠিক উত্তর হবে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে। বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক। 3 নম্বর, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। দেখো এক্ষেত্রেও কতগুলো অপশান দেওয়া হয়েছে, আমি অপশানগুলো আর পড়ছি না, আমি সঠিক উত্তরটি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে উত্তর হবে যে ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী। 4 নম্বর, নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো। দেখো এক্ষেত্রেও সঠিক উত্তর কী হবে? দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কি নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। 2 দাগ, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। 1 গুণ 4 মানে 1 মার্কস করে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। এটি হবে মিথ্যা। 2 নম্বর, সিজিএস পদ্ধতিতে বলের একক হলো নিউটন। এটিও হবে মিথ্যা। 3 নম্বর, তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। এটি হবে সত্য। 4 নম্বর, পারদ জলের চেয়ে বেশি প্রবণতা বল সৃষ্টি করতে পারে। এটি হবে সত্য। 3 দাগ, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 3 মানে 2 মার্কস করে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, যার টোটাল হলো 2 গুণ 3 অর্থাৎ 6 নম্বর। দেখো এখানে প্রথম প্রশ্ন, বল কাকে বলে তা ব্যাখ্যা করো। লিখব উত্তরে যে বাইরে থেকে প্রযুক্ত যে বাহ্যিক কারণের জন্য কোনো স্থির বস্তুকে গতিশীল বা সমবেগে গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল। এবার একটি এক্সাম্পল বা উদাহরণ কি লিখব, যে কোনো স্থির বস্তুকে যা প্রয়োগ করে তার অবস্থান পরিবর্তন করা যায়, সেটা হলো বল। 2 নম্বর, আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো। তাহলে আর্কিমিডিসের সূত্রটি কি দেখো,
যে কোনো বস্তুকে স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হয়। এটি হলো আর্কিমিডিসের সূত্র। 3 নম্বর প্রশ্ন দেখো, একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে ফাঁপা যে প্লাস্টিকের বলগুলো হয় এগুলো জলে কেন ভাসে সেটিকে আমাদেরকে ব্যাখ্যা করে লিখতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমি উত্তরটা এভাবে লিখছি যে কোনো বস্তু তখনই জলে ভাসবে যখন তরলের প্লাবতা বস্তুর ওজনের সমান হবে। অর্থাৎ কি, বস্তুর ওজন সমান হচ্ছে প্লাবতা, মানে ফাঁপা প্লাস্টিকের বলের দ্বারা অপসারিত জলের ওজন প্লাস্টিকের বলের ওজনের সমান হয়, যার জন্য কি যে প্লাস্টিকের ফাঁপা বল জলে ভাসতে থাকে। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রশ্ন দুটির উত্তর দাও। 3 গুণ 2 মানে 3 মার্কস করে দুটো প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর। প্রথম প্রশ্ন, স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল এবং কেন? এর উত্তরে লিখব, ক্রিয়াশীল চাপ যে 3টি বিষয়ের উপর নির্ভর করে তা হলো, প্রথমে এই হেডিংটা আমরা লিখে নেব, দিয়ে আবার পয়েন্ট করে লিখব। ক, কি লিখব, যে বিন্দুটির গভীরতার ওপর লিখব, বিন্দুটির গভীরতা যত বৃদ্ধি পেতে থাকবে ক্রিয়াশীল চাপের পরিমাণ তত বাড়তে থাকবে। তারপরে কি, গভীরতা বাড়লে প্রবাহী পদার্থের পরিমাণ বেশি হয়, ফলে প্রবাহী পদার্থের পরিমাণ বাড়ার সাথে সাথে চাপের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে। এবার খ, তরলের ঘনত্বের উপর দেখো, এখানে লিখব যে স্থির প্রবাহে পদার্থের ঘনত্ব বাড়লে ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকে, অর্থাৎ পদার্থের ঘনত্ব এবং ক্রিয়াশীল চাপ পরস্পর সম্পর্কে পরিবর্তিত হয়। এবার গ নম্বর পয়েন্টে লিখব যে ওই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি, অভিকর্ষজ ত্বরণ বলতে জি এর ওপর, এই পয়েন্টের মধ্যে লিখব যে অভিকর্ষজ ত্বরণের মান যত বাড়তে থাকবে ততই ক্রিয়াশীল চাপের মান বাড়তে থাকবে। তাহলে এই 3টে পয়েন্ট করে আমরা এই উত্তরটি লিখব। এবার 2 নম্বর পয়েন্ট, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো, মানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লিখতে বলা হয়েছে, এবং কি আরও একটা সাথে প্রশ্ন যে এবং কিভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো। দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র পয়েন্ট করে লিখব যে কোনো বস্তুর ভরবেগে পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই হয়। তাহলে এটি হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার এখানে বলা হয়েছিল যে কিভাবে বল পরিমাপ করা যায় সেটা ব্যাখ্যা। দেখো, বল পরিমাপ এটি বলে পয়েন্ট করে এবার এর মধ্যে লিখব যে ধরা যাক এম ভরের একটি বস্তু ইউ বেগে গতিশীল, অর্থাৎ কি বস্তুর গতির অভিমুখে স্থির বলের এফ বল টি সময় ধরে ক্রিয়া করছে। এর ফলে কি হবে, বস্তুর যে অন্তিম বেগ সেটি হচ্ছে ভি, মানে দেখো বস্তুর প্রাথমিক রৈখিক ভরবেগ হলো এমইউ এবং বস্তুর টি সময় রৈখিক ভরবেগ এমভি। অর্থাৎ তাহলে এখানে এইভাবে লিখব যে টি সময়ে রৈখিক ভরবেগের পরিবর্তন হলো কি এমভি মাইনাস এমইউ সমান হচ্ছে এম। এটি এমটা কমন নেব, এমটা কমন নিলে কী হবে, ভি মাইনাস ইউ এটি থাকবে পরে। তাহলে দেখো রৈখিক ভরবেগের পরিবর্তনের হার এবার কী হবে, যে ভি মাইনাস ইউ বাই টি এটি হবে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এফ অ্যালফা এম এ কমা দিয়ে লিখবো যে এফ সমান হচ্ছে তাহলে কি কে ইন্টু এম এ। কে কিন্তু এখানে সবসময়ের জন্য ধ্রুবক, তাহলে যখন এ সমান 1 এবং এম সমান 1 হবে তখন কিন্তু কে সমান 1ই হবে। অতএব এখানে বলতে পারি যে এফ সমান হচ্ছে এম এ, এবং তাহলে কী দাঁড়াচ্ছে, যে অর্থাৎ প্রযুক্ত বলটা কী দাঁড়াচ্ছে, এফ, প্রযুক্ত বল হচ্ছে এফ, তাহলে এই সমান হচ্ছে বস্তুর ভর মানে এম গুণ বস্তুর ত্বরণ অর্থাৎ এ, তাহলে এফ সমান এম এ, মানে এফ হচ্ছে প্রযুক্ত বল এবং প্রযুক্ত বল তাহলে সমান বস্তুর ভর গুণ বস্তুর ত্বরণ। জীবন বিজ্ঞান বিষয়ে ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 গুণ 3 অর্থাৎ 1 মার্কস করে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে 3 নম্বর। প্রথম প্রশ্ন, যে পর্বের প্রাণীদের রেচনাঙ্গ ফ্রেম কোষ তা শনাক্ত করো। দেখো এখানে বেশ কতগুলি অপশান দেওয়া হয়েছে, যে টিনোফোরা, নিমাটোডা, প্ল্যাটিহেলমিনথেস এবং ঘ হচ্ছে অ্যানিলিডা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে পর্বের প্রাণীদের রেচনাঙ্গ ফ্রেম কোষ তা হলো প্ল্যাটিহেলমিনথেস। 2 নম্বর, নিচের যে জোড়টি সঠিক তা স্থির করো। দেখো এক্ষেত্রে সঠিক, দেখো এক্ষেত্রেও যে সঠিক উত্তরটি হবে, এক্ষেত্রে 4টে মোট অপশান দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে সঠিক উত্তরটি হবে অপশান ঘ অর্থাৎ টিনোফোরা কমপ্লেট উপস্থিত।
3 নম্বর প্রশ্ন, নিচের যে বৈশিষ্ট্যটি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি নির্বাচন করো। দেখো এখানে অপশানগুলো হলো, এরা এককোষী, খ হচ্ছে কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির, গ পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরভোজী প্রকৃতির, এবং অপশান ঘ কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু উপস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে বৈশিষ্ট্যটি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি হলো কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির। এবার 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরে নির্দেশ দেখো যে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 4 মানে 1 মার্কস করে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে ড্যাশ কোষ উপস্থিত থাকে। সঠিক উত্তর হবে যে নিডোব্লাস্ট কোষ উপস্থিত থাকে। তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি সম্পর্কে আগে জেনে নাও বা মন দিয়ে শোনো, তারপর তোমরা খাতায় লিখবে এবং তারপর তোমরা সেই প্রশ্নের প্রত্যেকটি যে উত্তরগুলি রয়েছে সেগুলো মুখস্থ করবে। দেখো 2 নম্বর প্রশ্ন 2-এর যে ড্যাশ উভচর উদ্ভিদ বলা হয়, অর্থাৎ সঠিক উত্তর হবে যে বায়োফ্রাইটাকে উভচর উদ্ভিদ বলা হয়। 3 নম্বর, প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোষ ড্যাশ প্রকৃতির হয়। সঠিক উত্তর হবে যে ইউক্যারিওটিক প্রকৃতির হয়। 4 নম্বর, ড্যাশ পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে। সঠিক উত্তর হবে পরিফেরা বা ছিদ্রাল পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে। 3 দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও। 2 নম্বর করে 4টে প্রশ্ন, মোট 8 মার্কস। তাহলে 3-এর 1-এ যে মোনেরা রাজ্যের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো এক্ষেত্রে এই উত্তরটা আমরা এইভাবে লিখব যে মোনেরা রাজ্যের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, 1, এরা এককোষী ও প্রোক্যারিওটিক অণুবীক্ষণিক হয়, এবং 2 নম্বর, এদের কোষ বিভাজনকালে বেম গঠন হয় না। এবার পরবর্তী 3-এর 2, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য নিরূপণ করো। মূল, পাতার শিরাবিন্যাস। দেখো এক্ষেত্রে আমরা এভাবে লিখব, বিষয়, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী, এই 3টে ছক করে নেব। প্রথমে বিষয়, তাহলে বিষয় কি, যে মূল। এবার একবীজপত্রীর ঘরে লিখব যে এদের মূল অস্থানিক ও গুচ্ছমূল হয়, এবং দ্বিবীজপত্রীর ঘরে লিখব এদের মূল স্থানিক ও প্রধান মূল হয়। 2 নম্বর পার্থক্য লিখব যে পাতার শিরাবিন্যাস। দেখো বিষয় হচ্ছে পাতার শিরাবিন্যাস, তাহলে একবীজপত্রীতে লিখব যে এদের পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত, এবং দ্বিবীজপত্রীতে লিখব এদের পাতা জালকাকার শিরাবিন্যাসযুক্ত বা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত। এই 2টি পার্থক্য আমরা লিখব। 3 দাগ, যে জীবের বৈচিত্র্যের উৎস কি কি। দেখো জীববৈচিত্র্যের উৎসগুলি হলো বলে হাইপেন দিয়ে তারপর পয়েন্ট করে লিখব। প্রথম পয়েন্টে লিখব জননে প্রকরণের সৃষ্টি। লিখব যৌন জননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়। এই জনন কোষগুলিতে জিনের আদান প্রদান ঘটে, ফলে বৈচিত্র্য সৃষ্টি হয়। আবার এই বৈচিত্র্যময় জনন কোষগুলির যে কোনো 2টি পরস্পর মিলিত হয় বলে অপত্য বৈচিত্র্য সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট কি করব, যে মিউটেশন বা পরিব্যক্তি। এই পয়েন্টে লিখব কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন, এই জিনের গঠনে হঠাৎ করে স্থায়ীভাবে পরিবর্তিত হলে তাকে বলে মিউটেশন বা পরিব্যক্তি। এর ফলে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। পরবর্তী পয়েন্ট লিখব অভিযোজন। বিভিন্ন স্থানের পরিবেশ ও আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের সঙ্গে জীব নিজেদেরকে মানিয়ে নিতে বৈশিষ্ট্যের বিভিন্ন পরিবর্তন ঘটে এবং পরিবেশের সাপেক্ষে অনুকূল করে তুলতে নিজেদের দেহের পরিবর্তন ঘটায়। অর্থাৎ কি, যে এই যে প্রকরণটা ঘটায় যাকে আমরা কি বলি, অভিযোজন বলে থাকি। তাহলে এই 3টে পয়েন্ট এভাবে লিখব। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কন্থ্রিকটিস ও অস্টিথিকটিস এর পার্থক্য নিরূপণ করো। দেখো বিষয়গুলো বলে দিয়েছে যে অন্তকঙ্কাল এবং আঁশ। তাহলে এক্ষেত্রে আমরা আগের মতোই 3টে ছক করব, একটিতে লিখব বিষয় এবং অপরটিতে লিখব কন্ড্রিকথিস ও আরেকটিতে লিখব অস্টিকথিস। এবার বিষয় হলো অন্তকঙ্কাল, কন্ড্রিকথিসে লিখব যে অন্তকঙ্কাল তরুণাস্থিময় এবং অস্টিকথিস হলো অন্তকঙ্কাল অস্থিময়। 2 নম্বর পয়েন্ট দেখো যে আঁশ হচ্ছে, এটি হচ্ছে বিষয়, এবং কন্ড্রিকথিসের ঘরে কি লিখব, যে দেহ অনুবীক্ষণিক প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত, এবং অস্টিকথিস হলো দেহ বীক্ষণিক সাইক্লয়েড টিনয়েড বা গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত। এই 2টি লিখব। পরবর্তী 4 দাগের প্রশ্ন দেখো যে নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে 4-এর 1 কি প্রশ্ন, যে উভচর শ্রেণীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো, এবং এর সাথে দেখো কি, যে এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ উপস্থিত থাকে। পর্বটির প্রাণীদের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 3+2 অর্থাৎ 5 নম্বর দেওয়া হয়েছে এই প্রশ্নটির ক্ষেত্রে। উত্তর এভাবে লিখব যে উভচর শ্রেণীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, দেখো কি কি পয়েন্ট করে লিখব।
1 নম্বরে লিখব চর্মসিক্ত ও নগ্ন প্রকৃতির। 2 শৈশবকাল এবং পূর্ণাঙ্গ অবস্থাস্থলে অতিবাহিত হয়। 3 নম্বর অগ্রপশ্চাৎ পদে 4টি এবং পশ্চাৎ পদে 5টি আঙ্গুল থাকে। এটি হচ্ছে উভচর শ্রেণীর 3টে শনাক্তকারী বৈশিষ্ট্য। এবারে পরের যে পার্টটি ছিল, এখানে লিখব যে পর্বের নাম হলো আর্থ্রোপোডা বা সন্ধিপদ। এই সন্ধিপদ পর্বের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি দেখো, এগুলোও পয়েন্ট করে এরকম লিখবো আগের মতোই। যে 1 নম্বরে লিখব দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত, এবং 2 নম্বর সন্ধির উপাঙ্গ উপস্থিত, এবং 3 নম্বরে তাহলে কি লিখবো যে রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির হয়। তাহলে এই ছিল আজকের সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগেই তোমার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।